of light. স্লাইডগুলো ইংরেজিতে আছে, আমি বলবো বাংলা। আমাদের আরো কিছু প্রবলেম আছে। তো যেটা দিয়ে আমি শুরু করবো সেটা হচ্ছে যে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি অফ লাইফ। তো আগে যে টপিকগুলো তোমরা শুনলে বিশেষ করে মাল্টিপ্যাক্ট সেটা প্রতিপাদ্য ছিল কোয়ান্টাম মেকানিক্স। মানে কোয়ান্টাম মেকানিক্স মানে কিছুটা সার্টেন কিছুটা আনসার্টেন। তো এই যে মানে একটা গল্প বলে না যে আইনস্টাইন নিউটন বোর্ডের মধ্যে তারপর একটা তর্ক বিতর্ক চলছিল। তো নিলস বোর আইনস্টাইনকে ভিজিট করছে। আইনস্টাইন কি করছেন, নিলস বোরকে নিয়ে সমস্ত জায়গায় নিয়ে গেছেন, তার দোকানে নিয়ে গেছেন। দোকানে নিয়ে গিয়ে আইনস্টাইন জিজ্ঞেস করছেন দোকানদার এইটা কো এটা আমার লাইব্রেরি মানে একাডেমিক লাইব্রেরি নিলস বোর। এবং ও মনে করে যে আমি জানতে দেখছি বলে জানতে মনে আছে। দোকানদার বলছে তুমি তাই মনে করো? না না অ্যাবসলিউটলি না, আমি তাতে আছে দেখছি। আচ্ছা নিলস বোর কি বললো ঠিক আছে, ও সব কটা লোককে জিজ্ঞেস করছে নিলস বোরকে বুঝতে পারবে। তারপরে ধীরে ধীরে রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু আইনস্টাইন একটু অন্য মানুষ সেই সময় হঠাৎ হঠাৎ লাইট চলেছে। ওকে, তো আইনস্টাইন দেখতে পারেন গাড়িটা, কিন্তু নিলস বোর গাড়িটা দেখতে পেয়ে উনি আইনস্টাইনকে সরিয়ে দিয়েছেন। উনি আইনস্টাইনকে বলছেন কি করছেন, আপনি তো গাড়ি চালাচ্ছেন। আইনস্টাইন বলছেন তুমি তো বললে আমি তো জিনিসটাকে দেখিনি, তার মানে জিনিসটা নেই। কোয়ান্টাম মেকানিক্স কি বলছে, যতক্ষণ না আমি অবজার্ভ করছি ততক্ষণ জিনিসটা নেই, কারণ আমি গাড়িটাকে দেখিনি, তার মানে গাড়িটা নেই। তখন নিলস বোর বলছে আরে না না ওরকম নয় ব্যাপারটা। কোয়ান্টাম ওয়ার্ল্ডে বা অ্যাটমিক ওয়ার্ল্ডে যেটা হয় that is true for only in the atomic scale. বড় স্কেলে সেটা আইনস্টাইন বলছে তা মানে যেটা ট্রু সেটা ট্রু, যেটা কোয়ান্টাম লেভেলেও যে ট্রু হয় সেটা স্কেলেও ট্রু হয়। তো এই যে পুরো দ্বন্দ্বটা আছে, যেটা অ্যাটমিক স্কেলে ট্রু সেটা কি বড় স্কেলে ট্রু, সেইটা জানতে গেলে আমাকে জানতে হবে যে বড় স্কেল বলতে আমরা আমাদের টেক এক্সপেরিয়েন্স বা আমরা লাইফ ইন দ্য সেন্স যে লাইফ কনসিস্ট অফ বিগ কোয়ান্টিটি, তাই তো? মানে আমরা কি দিয়ে তৈরি, মূলত প্রোটিনস, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়াটার, যেগুলো স্মল সিপি এরকম মলিকুল দিয়ে আমরা তৈরি। তো এই যে মলিকুলগুলো, এই মলিকুলগুলো সত্যি এই ছোট ছোট যে জিনিসগুলো যে লস অফ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি দুটোকে ফলো, মানে তারা কি সেই রকম লগুলোকে ফলো করে চলে সেটা আমরা দেখা উচিত। তো এইটা দেখতে গেলে তোমাদের মধ্যে একটা জিনিসকে তৈরি করতে হবে, সেটা হচ্ছে যে জিনিসকে মানে একটু গভীরভাবে দেখা। তো এই ব্যাপারে আমি এক্সাম্পল দেবো। তো ফাইনম্যান, রিচার্ড ফাইনম্যানের তোমরা নাম শুনেছো, বিরাট বড় বিজ্ঞানী। তো উনি একটা এক্সাম্পল দিয়েছিলেন যে মনে করো তুমি ঘরে ঢুকছো, একটা সাদা নিচে শ্বেত পাথরের নিচে সেখানে বরফ পড়ে আছে। তো তুমি সেটা দেখতে পেলে না, বরফের উপর পা দিলে পাটা পিছলে গেল। এটা ফ্যাক্ট নাম্বার 1, যে তুমি বরফটা দেখতে পেলে না, পিছলে গেল। তখন প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে বরফটা যে আছে আমি দেখতে পেলাম না কেন? তাহলে তুমি জানতে হবে যে আমি দেখতে পাবো। ওকে, তো এই এক্সপেরিমেন্টটা তোমরা করতে হচ্ছে জলের মধ্যে, ধরো জল আছে, কাঁচের গ্লাসে তোমরা রড সম্বলে তোমরা রডটাকে দেখতে, কিন্তু সেটা যদি গ্লিসারিন হয় তোমরা রডটা দেখতে, তাহলে কিছু একটা চেঞ্জ হয়। সেই চেঞ্জটা কি, এর আগের টপিকে যেটা তোমরা শুনলে যে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের চেঞ্জের অনুযায়ী লাইটের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, এবং রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি খুব সমান হয়ে যায় তখন তোমরা জিনিসটা দেখতে পাবে। তো এইটা হলো প্রথম জিনিস, যে তুমি বরফটাকে দেখতে পেলে না এই জন্য, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তুমি পা দিলে তুমি
পড়ে গেলে নাও পড়ে যেতে পারে। একটা এমনি পাথর থাকলে কিন্তু তুমি পড়তে, কিন্তু জলের মধ্যে তুমি পড়ে বা সরি বরফের মধ্যে তুমি পড়ে, তো বরফের মধ্যে কেন পড়ে গেছে না, তোমার ওইখানে একটা লোক পড়ে যায় কখন, যখন ফ্রিকশনটা, তার মানে ওখানে কিছু একটা হয়েছে যার ফলে এই ফ্রিকশনটা কমে গেছে। কি হয়েছে ওখানে, ওই যে ধরো মানে মেঝে, তার উপরে বরফ, তার উপরে চাপ পড়েছে, তার ফলে কি হয়েছে, মেঝে আর বরফের মাঝখানে একটা ওয়াটার লেয়ার তৈরি হয়েছে। তার মানে কি হয়েছে, ওই জায়গাটাতে বরফ মেল্ট হয়েছে। তার মানে তুমি যখন প্রেসার দিয়েছো তখন ওই জায়গাটার ওয়াটার বরফের মেল্টিং পয়েন্টটা কমে গেছে। তাহলে তোমার নেক্সট ফাংশনটা কি হলো, যে প্রেসার মেল্টিং পয়েন্ট বা ওয়াটার টাইপের মানে বরফের মেল্টিং পয়েন্ট কমাতে পারে। এটা হচ্ছে আরেকটা সায়েন্স। এবারে কোশ্চেন আসবে যে কেন প্রেসার দিলে মেল্টিং পয়েন্ট সবার ক্ষেত্রে কমবে, হয়তো সবার ক্ষেত্রে কমবে না। এটা বরফের ক্ষেত্রে কমবে, কারণ বরফের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। ওকে, জলের যেমন একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, বরফের যেমন একটা নির্দিষ্ট স্ট্রাকচার। কি স্ট্রাকচার না, জলের মলিকিউলগুলো বিভিন্নভাবে সাজানো আছে। জল যখন লিকুইড অবস্থায় থাকে, তোমরা জানো যে মানে তোমরা একটু কেমিস্ট্রি পড়াছো, একটু ফিজিক্স পড়াছো, তোমরা জানো যে জল একটা লিকুইড, কিন্তু একই রকম ভাবে H2S একটা গ্যাস। তোমরা এই কোশ্চেনটা খুব পড়েছো যে why H2S একটা গ্যাস আর জল একটা লিকুইড, কারণ জল নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করে, তাই তো? এই যে জল নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, এটা কিন্তু আমাদের লাইফটা যে তৈরি হচ্ছে এর পিছনে একটা বিরাট যে জল হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে জলের মধ্যে। এবং জল যেভাবে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে, বরফ কিন্তু সেটা অন্যরকম ভাবে করে, যার ফলে বরফটা হচ্ছে সলিড। এবং তোমরা এটা পড়েছো যে জলের ডেনসিটি চেঞ্জ হয় 4 ডিগ্রি সেলসিয়াস, জলের ডেনসিটি, তাহলে তোমরা এই জিনিসগুলো জানো, কিন্তু এদের প্রত্যেকটার পিছনে একটা করে সায়েন্স কাজ করছে। সেই সায়েন্সগুলোকে তোমাদের মধ্যে ডেভেলপ করতে, তাহলে যত তোমরা এই সায়েন্সগুলোকে পড়বে, বেসিক লগুলোকে পড়বে, তোমরা আরো জানতে পারবে যে কেন এই জিনিসগুলো তৈরি হচ্ছে। তো আমরা এই যেভাবে দেখবো সেটা হচ্ছে লাইফ ইন দ্য সেন্স যে আমি মোর অন বায়োলজি দেখবো, বা আমি বলবো যে লাইফ সায়েন্সের জন্য যে ধরনের বায়োলজিক্যাল মলিকিউলগুলো ইম্পর্টেন্ট, সেইগুলোকে কিভাবে ড্রাইভ করে আমার বেসিক কেমিক্যাল লস এন্ড ফিজিক্যাল। ঠিক আছে, তোমরা খানিকটা মানে তোমরা হয়তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যারা যারা আছো ফিজিক্স এন্ড কেমিস্ট্রিতে কিছু বেসিক লস করেছো। তার মধ্যে ধরো অর্গানিক কেমিস্ট্রি তোমরা হাইব্রিডাইজেশন করেছো, তারপরে কি করে বন্ড তৈরি হয়, হয়তো সামান্য একটু এরকম তৈরি করেছো, মলিকিউলার অর্গানিক এই হয়তো বলে আসতে পারো। ফিজিক্সে তোমরা খানিকটা ক্লাসিক্যাল মেকানিক্স পড়েছো, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স খানিকটা পড়েছো, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স খানিকটা হয়তো কোয়ান্টাম মেকানিক্স পড়েছো। তো দেখা যায় যে এই সবগুলো মিলিয়ে আমাদের যে নলেজ বেসটা তৈরি হয়েছে, সেই নলেজ বেস দিয়ে আমরা লাইফ ইন দ্য সেন্স যে বায়োলজিক্যাল প্রসেস কিন্তু ভীষণ কমপ্লেক্স। কিরকম কমপ্লেক্স, যেমন ধরো আমরা যে দেখতে পাচ্ছি এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, আমরা যে শুনতে পাচ্ছি এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, আমরা কেউ কিছু বললে সেটাকে বুঝে তার এগেইনস্ট একটা উত্তর দিতে পারছি, তাই সমস্ত কিছু একটা বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে চলে। আমরা যে খাচ্ছি সেই খাবারটা হজম হচ্ছে, তার থেকে শক্তি তৈরি হচ্ছে, তো এই সমস্ত কিছু একটা বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে চলে। এবং তারপরে কোশ্চেনটা আসছে যে বায়োলজিক্যাল প্রসেসগুলো সত্যি কোনো এই ফিজিক্যাল ল এবং কেমিক্যাল লগুলো মেনে চলে। তো এই ব্যাপারে আগে যেভাবে বায়োলজিতে দেখা হতো, তোমরা যখন ছোটবেলায় বায়োলজি পড়েছো কি পড়েছো, এটা হচ্ছে একটা প্রাণী, এটা তার গঠন, এটা হচ্ছে একটা উদ্ভিদ, এটা তার গঠন, তার পাতা এরকম, তার ফুল এরকম, তারপরে তোমরা পড়েছো মরফোলজি, মানে বাইরে থেকে তুমি দেখছো, দেখে বলছো এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম। প্রথম ব্রেক থ্রু যেটা এলো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বায়োলজিস্টরা, মানে নট বায়োলজিস্ট, আমি বলবো যে ফিজিসিস্ট, কেমিস্ট, এরা যখন বেশি করে বায়োলজি পড়তে শুরু করেছিল, তখন কিন্তু বায়োলজির মধ্যে একটা যুগান্তকারী পরিবর্তন চলে এলো। সেই পরিবর্তনটা কিরকম না, এটা একটা ডিএনএ, হ্যাঁ, এইটাই কিন্তু আমাদের জীবনের সমস্ত ইনফরমেশন যেটাকে বলে, হ্যাঁ, ইনফরমেশন বহন করে। ওকে, তোমরা যারা জানো না বা হয়তো খানিকটা জানো, সেটা হচ্ছে যে ডিএনএ এরকম একটা ডাবল স্ট্র্যান্ডেড একটা স্ট্রাকচার থাকে, আমরা পরে একটু ডিটেইলসে বলবো, এবং সেটা বিভিন্ন রকমের বন্ড করে থাকে। তো মূলত যে দিয়ে তৈরি আমাদের ডিএনএ সেটা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন,
কার্বন, সাম কিছু ফসফরাস, এইগুলো দিয়ে আমাদের পুরো ডিএনএটা তৈরি। এটা প্রথম দেখালেন হচ্ছে দুটো বিজ্ঞানী, একজন হচ্ছে ওয়াটসন আর একজন হচ্ছে ক্রিক। তারপরে ওয়াটসন হচ্ছে বাই ইয়ে ট্রেনিং, উনি হচ্ছেন একজন বায়োলজিস্ট, আর ক্রিক হচ্ছে একজন ফিজিসিস্ট, যিনি অ্যাকচুয়ালি ডিএনএ স্ট্রাকচারটা দেখছেন। তো এই আবিষ্কারটা অ্যাকচুয়ালি একটা নতুন দিগন্ত খুলে দিল, যে বায়োলজিকে আর ওই মরফোলজি করে দেখলে হবে না, ইউ হ্যাভ টু সি দ্য বায়োলজি ইন টার্মস তোমার বায়োলজিটাকে দেখতে হবে অনেক গভীরে। গভীরে কি বলতে অ্যাটম এবং মলিকিউল। তো এই সময় এই সময়টা হচ্ছে, এই সময়টা কিন্তু প্রবলভাবে একটা এগিয়ে চলেছে দুটো জিনিস, একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স একদিকে এগোচ্ছে, আরেকদিকে এই গ্র্যাভিটেশন বা রিলেটিভিটি, এই জিনিসগুলো এগিয়ে যাচ্ছে। তাহলে তাপর সায়েন্টিস্টরা তখন ওই দিকটায় আকর্ষিত। কিন্তু একজন বিরাট বড় বিজ্ঞানী তিনি আকর্ষিত হলেন অন্য দিকে। তিনি হচ্ছেন আর্নেস্ট শ্রোডিঙ্গার। তোমরা শ্রোডিঙ্গার ইকুয়েশনের নাম হয়তো কেউ কেউ শুনে থাকবে, যারা কোয়ান্টাম মেকানিক্স একটু পড়েছো তারা জানো যে একটা শ্রোডিঙ্গার ইকুয়েশন বলে একটা ইকুয়েশন উনি ডিরাইভ করেছিলেন, এবং সেই শ্রোডিঙ্গার ইকুয়েশনটা অ্যাকচুয়ালি একটা ডেসক্রিপশন দেয় যে কিভাবে মানে একটা মানে কোয়ান্টাম মেকানিক্সের প্রথম ডেসক্রিপশন বা মানে কোয়ান্টিফাই করেছেন। উনি এই পেপারটা ডিএনএ স্ট্রাকচারটা পড়ার পর ভীষণ রকমের আকর্ষিত হলেন যে তাহলে আমরা লাইফটাকে কিভাবে দিই, হোয়াট ইজ লাইফ। তো এটা একটা ভীষণ ভালো বই, তোমরা কখনো পড়লে পড়েই এটা একটু শক্ত কিন্তু কনসেপ্টগুলো ভীষণ সুন্দর। যে হোয়াট ইজ লাইফ আর মাইন্ড এন্ড ম্যাটার, মানে আমাদের যে মাইন্ড, আমরা চেতন, এই চেতন ব্যাপারটা কি কোনোভাবে মানে আমরা যে চিন্তা ভাবনা এই জিনিসটা কি কোনোভাবে কোনো ইকুয়েশন মেনে চলে, আমাদের কি সম্ভব এই জিনিসটাকে কোয়ান্টিফাই করা। তো উনি কতগুলো জিনিস খুব গভীরভাবে কোয়েশ্চেন করেন। প্রথম কোয়েশ্চেন হচ্ছে why are atoms so small? আমরা দুটো জিনিস জানি বাই দেন যে অ্যাটম অণু পরমাণু এটা খুব ছোট, ছোট মানে ওদের ডাইমেনশন কি রকম হবে, ইন দা অর্ডার অফ আংস্ট্রম। রাইট, আংস্ট্রম মানে 10 মাইনাস কত 10 মিটার। ওকে, তাহলে খুবই ছোট। আর দে আর প্লেন্টি ইন নাম্বার, প্লেন্টি মানে ইন দা অর্ডার অফ অ্যাভোগাড্রো 10^23। তুমি দেখবে এই যে কনস্ট্যান্ট গুলো যেগুলো রয়েছে তার ভ্যালুগুলো ভীষণ অদ্ভুত। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 10^-30। ওকে, atomic dimension 10^-10 order, right, 12 order মানে 8 10^-12 order আলোচনা করছি, আর নাম্বারটা 10^23 order। তো প্রথম কোশ্চেন আসছে যে আমাদের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো সেগুলো এত ছোট কেন, আর সেগুলোর নাম্বার এত বেশি কেন। ওকে, তারপরে কোশ্চেন করলেন যে the working of organism require exact physical laws। তাহলে আমরা যে ফিজিক্যাল লগুলোকে কমান্ড করি বা যে ফিজিক্যাল লগুলো সাধারণত আমাদের সমস্ত ফিজিক্স কেমিস্ট্রি যে লগুলো পড়েছি, আমাদের অর্গানিজম যে কাজগুলো করে সেই কাজগুলো কিন্তু এই লগুলো মেনেই চলে। ওকে, নেক্সট কোশ্চেন কি বললে physical laws based on atomic statistics and are therefore only approximate। কিরকম না, ধরো আমরা যদি এইভাবে ভাবি যে এই ঘরে ধরো এর নাম্বার অফ মলিকিউলস আছে, ঠিক আছে, মানে এর নাম্বার হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস। তোমরা ধরো বললাম যে এই ঘরে আমি ঘরের ডাইমেনশন জানি, তাহলে তো তোমাকে জানানো ক্যালকুলেট করতেই পারো যে এতগুলো নাম্বার অফ অক্সিজেন মলিকিউল এই ঘরটায় আছে। তো এই অক্সিজেন মলিকিউলগুলো কি আছে, বিভিন্ন ভাবে ডিস্ট্রিবিউটেড আছে, তোমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন থাকতে পারে। এবারে এই স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনগুলো সবসময় ফ্লাকচুয়েট। তো এরকম তো হতেই পারে যে সমস্ত অক্সিজেন মলিকিউলগুলো গিয়ে একটা জায়গায় জড়ো হবে, সেক্ষেত্রে কি হবে, ঘরের বেশিরভাগ লোকই পড়ে যাবে। কিন্তু এরকম ঘটনা ঘটে না, কারণ এরা সবসময় একটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন মেনে চলে। ওকে, কিন্তু আবার এই মানে উনি একটা কোশ্চেন করলেন যে আমি যে হাইড্রোজেন অ্যাটম যেটাকে দেখছি সেটাকে যদি আরেকটু গভীরভাবে দেখি তাহলে আমি কি দেখবো, হাইড্রোজেন অ্যাটমে কি আছে, একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে। এবার ইলেকট্রন একটু আগে যেটা জানা গেল যে মানে ইলেকট্রনের কোনো ঠিক নেই, মানে
আছি নেই কোথায় আছি পুরো পুরো ব্যাপারটাই একটা প্রবাবিলিটি অ্যাপ্রক্সিমেশন। তাহলে কি করে সম্ভব যে এই জিনিসগুলো দিয়ে তৈরি করছি আমি একটা মানে একটা বড় জিনিস যেটা সবসময় একটা অত্যন্ত সিস্টেমেটিক এনভায়রনমেন্ট তৈরি করে। তো উনি যেটা বললেন the precision is based on the large number of atoms in that. প্রিসিশনটা কোথা থেকে আসছে? কারণ অনেকগুলো মলিকিউল আসছে। ধরো এই ঘরে যদি 10টা অক্সিজেন মলিকিউল থাকতো তাহলে এরকম হতেই পারতো যে 10টা অক্সিজেন মলিকিউল এক জায়গায় চলে যেত। কিন্তু এই ঘরে যদি অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউল থাকে কখনোই এরকম হবে না যে সবকটা মলিকিউল একসাথে চলে যাবে। তাহলে আমাদের যে এই যে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন আমাদের সমস্ত মানে যা কিছু হচ্ছে সবকিছুই কিন্তু গভর্ন বাই সাম স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন এবং যেটা হচ্ছে তার কারণে আমাদের লার্জ নাম্বার অফ অ্যাটমস মলিকিউলস দেয়ার। তো সেটা একটা কারণ নিয়ে বলে যে দ্যাটস ওয়াই দ্য অ্যাটমস আর সো স্মল এন্ড দে আর 80 ইন নাম্বারস। আর বায়োমলিকিউলস আর অ্যাক্টিভিটিস সলিড মানে কি বললেন এই ধরুন ডিএনএ কি করছে না ডিএনএ সিকোয়েন্স পর সিকোয়েন্স গুলো চলে আসে এবং সেটা যুগ যুগ ধরে বছর বছর ধরে বিলিয়নস অফ ইয়ার্স ধরে চলে আসে। তার মধ্যে কিন্তু কোনো ফ্লাকচুয়েশন নেই, সামান্য একটু ফ্লাকচুয়েশন হয় যার ফলে মিউটেশন হয়, আমরা বিভিন্ন ধরনের অর্গানিজম পাই, কিন্তু সেটা খুব রেয়ার। আদারওয়াইজ মানে আমি যে জিনটা আমার মা বাবা থেকে পেয়েছি 99.9% সেম। কি করে হচ্ছে যে আমি একটা এত প্রবাবিলিস্টিক জিনিস থেকে এত ডিটারমিনিস্টিক একটা জিনিসের মধ্যে পৌঁছতে পারছি? আর একটা জিনিস যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে what matters is ঠিকই টু ইকুইলিব্রিয়াম, মানে আমরা কখন ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছি, ইকুইলিব্রিয়াম বুঝলাম না আমরা পড়ে গেলাম, তাই তো আমরা সবসময় একটা ইনইকুইলিব্রিয়ামের মধ্যে আউট অফ ইকুইলিব্রিয়ামের মধ্যে বাস করছি। তার মানে আমরা কারোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি বা এমন কিছু করছি যেতে ইকুইলিব্রিয়ামে পৌঁছচ্ছি এবং তার জন্য ইট ফিডস অন নেগেটিভিটি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা আমাদের নেচার কি বলে যে আমরা সবসময় এন্ট্রপি গেট করতে চাইবো অ্যাবসলিউট লার্জার এন্ট্রপি দিকে যেতে চাই সেকেন্ড, কিন্তু আমার লাইফ বলছে আমি কিন্তু এন্ট্রপিটাকে নেগেটিভের দিকে ড্রাইভ করছি সো দ্যাট উই ক্যান গেট সামথিং। আমরা এমন কিছু পেতে পারি যেখানে আমরা একটা জিনিসকে যুগ যুগ ধরে বছর বছর ধরে অক্ষত রাখতে পারছি। তো এই কোশ্চেনগুলো উনি এই বইটার মধ্যে করলেন, যদি কখনো পারো বইটা পড়ে। ওকে, তো লাইফকে আমরা কিভাবে ডিফাইন করি? তাহলে লাইফ হচ্ছে একটা রেসিপ্রোকেট। আমরা কি করি লাইফ কাকে বলবো, কাকে লিভিং অর্গানিজম বলবো? রেসিপ্রোকেট এন্ড কমিউনিকেট। মানে আমি তুমি কিছু একটা বললে কাকে কিছু একটা বললো আমি তার এগেইনস্টে সাড়া দিতে পারি এবং আমি কমিউনিকেট করতে পারি। আমার কমিউনিকেশনের অনেক উপায় আছে, আমি কমিউনিকেট করতে পারি মোড অফ উপায়, মানে আমি এটা বুঝে করবো না না যে মানে এটা আমি। তাহলে আমার কি কি গুণ থাকতে হবে লাইফের মধ্যে? যে আমি একটা জিনিস আমার একটা ডিটেক্টর থাকবে যেটা দিয়ে আমি বুঝবো যে কি বলতে চাইছে, সেটা প্রথমে হচ্ছে ডিটেক্ট করা, তারপরে বোঝা, তারপরে আমি সেই জিনিসটাকে অ্যানালাইজ করব, করে আমি যখন বুঝতে পারবো তখন সেই জিনিসটার এগেইনস্টে আমি রিপ্লাই। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে রেপ্লিকেট, মানে আমি একটা লিভিং অর্গানিজম সবসময় চাই তাকে রেপ্লিকেট করতে। তারপরে আমি সেল ডিভিশন করবো, বিভিন্ন ধরনের সেল তৈরি হবে বডিতে, সারাক্ষণ সেল ডিভিশন হয়ে চলেছে। তাই এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলোর আমি ডিফাইন করছি যে আমি জীবিত আছি। আচ্ছা, তো এটা করার জন্য এনার্জি দরকার, শক্তি দরকার। তো এই জিনিসগুলো তো এমনি এমনি হবে না। এই শক্তিটা কে? এই শক্তিটা দেবে একটা মলিকিউল, সেই মলিকিউলটা হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। দেখা যায় কি জিনিস? তো এটা দেখো একটা বেশ কমপ্লেক্স মলিকিউল, এত বড় একটা মলিকিউল। ওকে, এখানে কিছু কার্বন রিং মানে কার্বন রিং রয়েছে, এখানে রয়েছে, এখানে একটা ফসফেট রয়েছে, এটা একটা ফসফেট, এটা একটা ফসফেট, এটা একটা ফসফেট, তাই না? ট্রাইফসফেট বলা। এই জায়গাটা পুরোটাই হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে যে জলকে পছন্দ করে না, আর এই জায়গাটা হচ্ছে হাইড্রোফিলিক মানে আয়নিক, মানে যে জলকে পছন্দ করে। তো এবারে কোশ্চেন তোমার আসতে পারে যে এই মলিকিউলটা নেচার কেন সিলেক্ট করবে? এত তো কিছু থাকতে পারে, এনার্জি আমি যে কোনো কিছু থেকে পেতে পারি, ইনফাইনাইট নাম্বার অফ মলিকিউলস পসিবিলিটি আছে। তো নেচার কেন হঠাৎ করে এই জিনিসটাকে সিলেক্ট করলো যে এইটা থেকেই আমি সবসময় এনার্জিটা আমি নেব? ওকে, এখানে কি হয়, একটা ফসফেট বন্ড ভেঙে যায়
সেই ফসফেট গ্রোথ করার জন্য যে এনার্জিটা রিলিজ হয় সেই এনার্জিটা দিয়ে আমি সমস্ত কাজ করি। ওকে, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমাকে যদি ল্যাবে কোনো কাজ করতে বলা হয় তুমি কি করবে, বা এটাকে বলা হলো এই মলিকিউলটা তুমি সিনথেসিস করো, একদম অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। তো অর্গানিক কেমিস্ট কি করবে, দেখবে যে কোন কোন মলিকিউলগুলো আছে সেগুলোকে জোড়া করবে, এগুলোকে বলা হয় প্রিকারসন। সেই প্রিকারসনগুলো নিয়ে বিভিন্ন রকমের রিঅ্যাকশন করে, বিভিন্ন রকম মেইন রিঅ্যাকশন আছে, বিভিন্ন রকমের কাপলিং রিঅ্যাকশন আছে, সেগুলো করে করে এটা করার জন্য বিভিন্ন ড্রাস্টিক কন্ডিশন লাগে। যেমন ধরো কোনো মলিকিউলকে 72 ঘন্টা পোটাতে হবে, তারপরে তার মধ্যে এক্সট্রিম কেজ কন্ডিশন দিতে হবে, এক্সট্রিম কোনো ক্যাটালিস্ট দিতে হবে, ক্যাটালিস্ট বলতে হয় প্ল্যাটিনাম, ব্যাটারিয়া, এই ধরনের জিনিস। তো ওরা হয়তো কেউ এই জিনিসটা বানাতে পারে, কিন্তু আমার বডিতে কি আছে, আমার বডিতে একটা কনস্ট্যান্ট পারপাস পিএইচ আছে, শুধুমাত্র আমাদের পাকস্থলীতে পিএইচটা একটু কম থাকে, আদারওয়াইজ আমাদের পিএইচ হচ্ছে 7.4 আর আমাদের টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস। তা এই হচ্ছে বডির কন্ডিশন। এর মধ্যে তোমাকে এই মলিকিউলটাকে তৈরি করতে হবে। ওকে, জিনিসটা কিন্তু সহজ নয়, মানে বডি কেন হঠাৎ করে এত কমপ্লেক্স একটা জিনিস তৈরি করতে পারে, তাহলে খুব ছোট একটা সহজ জিনিস তৈরি করতে ভেঙে ভেঙে তার থেকে আমি কিছু একটা করে দিলাম। নেচার সমস্ত কিছু তৈরি করেছে অত্যন্ত ওয়াইজলি, এবং এটা তৈরি হয়েছে একদিনে নয়, বহু লক্ষ বছর ধরে বিভিন্ন ধরনের মলিকিউল ট্রায়াল এর করে হয়তো এই মলিকিউলটা তৈরি হয়েছে, এবং কাইন্ড অফ ফুল প্রুফ একটা প্রসেস আমাদের বডির মধ্যে চলে, যার ফলে এই জিনিসটা তৈরি হয়। তো দেখা যায় কিভাবে এটা তৈরি হয়, এটা হচ্ছে রেসিপি, মানে এটা জানার দরকার নেই, এটা দেখো যে বডি কতগুলো কমপ্লেক্স স্টেপের মধ্যে দিয়ে এই জিনিসটাকে তৈরি হয়। আর এটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে এখানে তৈরি হয় আমাদের মাইক্রোবায়োটিয়া আছে, মাইক্রোবায়োটিয়া বলে একটা সেল অর্গানিজম আছে, সেই সেল অর্গানিজমের মধ্যে জিনিসটা তৈরি হয়। এখানে দেখো প্রচুর কমপ্লেক্স ব্যাপার স্যাপার হয়। এটা একটা মাইক্রোবায়োটিয়া এর ছোট করলে এরকম হবে, সেখানে একটা প্রসেস চলে এরকম ধরনের, খুব কমপ্লেক্স। তো both of them are very complex, ঠিক আছে? তো এত কমপ্লেক্স জিনিস এর মধ্যে আমাদের বডির মধ্যে ঘটছে, তো তার কি কোনো রকমের কোনো ল মেনে চলে যে এই কমপ্লেক্স ব্যাপারগুলো ঘটছে এক যুগ ধরে ঘুরে চলেছে উইদাউট এনি এরর? তো এনার্জি কিভাবে ফ্লো হয়, এনার্জি বিভিন্ন ভাবে ফ্লো হতে পারে। যেমন ধরো ফ্যাটি অ্যাসিড থেকে লিপিড তৈরি হতে পারে, সুগার থেকে স্যাকারাইড তৈরি হতে পারে, অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়, নিউক্লিওটাইড থেকে ডিএনএ আরএনএ এগুলো তৈরি হয়। তো এই কমপ্লেক্স ব্যাপারগুলো আমরা চেষ্টা করি ছোট ছোট করে ভেঙে ভেঙে দেখি, যে এই বড় জিনিসগুলোকে কিভাবে আমরা ছোট 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 ভাঙে ভেঙে একেবারে মলিকুলার লেভেলে নিয়ে আসতে। তো এইটা হচ্ছে গ্রামার অফ লাইফ, মানে হচ্ছে ধরো আমরা যখন পড়াশোনা শিখি কি শিখি, এ বি সি ডি এগুলো শিখলাম, অক্ষর শিখলাম, সেগুলো থেকে ছোট ছোট অক্ষর তৈরি করলাম, সেখান থেকে যুক্তাক্ষর তৈরি করলাম, সেখান থেকে একটা শব্দ তৈরি করলাম, বাক্য তৈরি করলাম। তো তার এগেইনস্টে কিছু গ্রামার থাকবে, যে ব্যাকগ্রাউন্ড মেনে আমি জিনিসগুলো তৈরি করি। তো এইটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এইগুলো দ্বারা অ্যালফাবেট মানে কি, এ বি সি, এগুলো মানে এক্সাক্ট কোন স্ট্রাকচার কিছু আছে, এগুলো নিউক্লিওবেস। তো এইগুলো ছোট ছোট জিনিস। ঠিক একই ভাবে প্রোটিনের অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড 20টা অ্যামিনো অ্যাসিড আছে, এইগুলো হচ্ছে অ্যালফাবেটস। প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের এক্সাক্ট করে নাম দেওয়া হয়, লেটার দেওয়া হয়, এটা। তো এই অ্যালফাবেট গুলো যখন জুড়বে তখন কি তৈরি করবে, একটা ওয়ার্ড তৈরি করবে। ওকে, তাহলে দেখো জি সি এ টি সি সি এগুলো জুড়ে জুড়ে একটা করে জিনিস তৈরি করলো, যেগুলো তৈরি করলো ওয়ার্ড। ঠিক আছে, কিভাবে অ্যামিনো অ্যাসিড গুলো পরপর এরকম জুড়লো, জুড়ে একটা কিছু তৈরি করে লম্বা চেইন তৈরি করলো, যাকে আমরা এবারে সেগুলো প্যাঁচালো, আমরা আলফা হেলিক্স বললাম, আমরা অ্যাসিড বললাম, তাহলে এগুলো হচ্ছে ওয়ার্ড। তাহলে আমি অ্যালফাবেট থেকে ওয়ার্ড তৈরি করব। এইবারে এইগুলো যখন সলভ করে একটা বিরাট জুড়ে একটা সিকোয়েন্স তৈরি হলো, মানে সিকোয়েন্স বলতে এই নাম এই লেটার গুলো পরপর করে এলে যেটা হবে সেটা হচ্ছে একটা সিকোয়েন্স, সেটাকে আমি বললাম জি। তাহলে এটা হচ্ছে আমার বডির সেন্টেন্স তৈরি। আর ঠিক একইভাবে এই আলফা হেলিক্স ইলাস্ট্রেট এইগুলো যখন জুড়লো তখন আমার দেহের মধ্যে তৈরি হলো প্রোটিন। ঠিক আছে, তাহলে এইভাবে আমি ছোট ছোট জিনিস থেকে একটা বড় জিনিস আমার বডির মধ্যে তৈরি হতে শুরু করে। এগুলো হচ্ছে একটা নিউক্লিওবেস, যেটা আমি বলেছিলাম না, এ টি জি সি, এগুলো সব কিন্তু কার্বন কম্পাউন্ড। ঠিক আছে, এইগুলো হচ্ছে কার্বন, আর ওদের একটু নাইট্রোজেন আছে। তাহলে বেসিক্যালি আমরা তৈরি হচ্ছি কার্বন দিয়ে, নাইট্রোজেন দিয়ে, কিছুটা ফসফরাস আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। ঠিক একইভাবে এগুলো হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, এই 20টা অ্যামিনো অ্যাসিড আছে, যে অ্যামিনো অ্যাসিড গুলো দিয়ে আমাদের প্রোটিন তৈরি।
আর এইটা হচ্ছে সেলুলার সেন্সাস, মানে আমার বডির মধ্যে কি কি আছে, সব মাইক্রোমলিকিউল কি কি আছে, প্রোটিন আছে 55% অলমোস্ট, আরএনএ আছে 20%, ডিএনএ আছে 3%, এইভাবে আমাদের একটা সেন্সাস, মানে এটা সেন্সাস। আমি সেন্সাসের ডেটটা দিয়েছি, তারপর এই সেন্সাসটা চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু অনেক সেন্সাস চেঞ্জ হয়, কিন্তু সেন্সাসটা হওয়ার ভীষণ জরুরি, মানে জনগণ মানে হচ্ছে যে গণনা হওয়াটা ভীষণ জরুরি, আদারওয়াইজ এই এস্টিমেশনটা পাওয়াটা উপায়। তো আমরা আরেকটু ডিটেইলসে দেখি, ধরো একই সিস্টেম আমরা কি ডিফারেন্ট ভিউ পয়েন্টে দেখতে পারি। যেমন ধরো এটা আমি বলছি ওকে, ডিএনএটা আমরা কি কিভাবে দেখতে পারি, এটা একটা সিকোয়েন্স হিসেবে দেখতে পারি, যেখানে পরপর অ্যালফাবেটগুলো সাজানো আছে, এটা একরকম ভাবে আমি দেখতে পারি। দুই রকম দেখা হচ্ছে বাইন্ডিং সাইট, তার মানে এখানে এমন একটা কিছু হতে পারে যে আরেকটা কিছু এসে লাগে, তাই এটাকে এইভাবে দেখতে পারি। এটা আবার এটা চার্জ রড হিসেবে, মানে কি বলবো, ডিএনএটা একটা লম্বা রড, তার বাইরে ফসফেট আছে, ফসফেটগুলো নেগেটিভলি চার্জ, তাহলে আমি কিভাবে দেখতে পারি, এটা একটা রড যার বাইরে অনেকগুলো চার্জ আছে। আমরা কিভাবে দেখতে পারি, এটা ইলাস্টিক রড হিসেবে বিজ্ঞানী আছে, তোমরা যারা ফিজিক্যাল মেকানিক্স পড়ছো তারা জানো যে এটা একটা ইলাস্টিক রডের মধ্যে, আবার এটাকে একটা র্যান্ডম ব্লকের মতো দেখতে পারি, মানে এগুলো ভেঙে ভেঙে এইভাবে চলা যায়। ঠিক একই ভাবে আমরা যদি প্রোটিনটাকে দেখি, এটা কিভাবে দেখতে পারি, সিকোয়েন্স হিসেবে দেখতে পারি, একটা রিবন ডায়াগ্রাম হিসেবে দেখতে পারি, একটা কম্প্যাক্ট ব্লক হিসেবে দেখতে পারি, একটা রিসেপ্টর মানে এমন একটা কিছু যে কিভাবে এটা করবে কিভাবে দেখতে পারি, স্টেট সিস্টেম হিসেবে দেখতে পারি। ঠিক একইভাবে আমরা যদি মেমব্রেন নিই, মেমব্রেন মানে কি, আমাদের চামড়া, ওকে, চামড়াটা কি করে আমাদের ফ্লুইডটাকে বাইরে থেকে আলাদা, বা যেগুলো একটা সেল থেকে, ধরো আমার তো বডির মধ্যে বিভিন্ন সেল আছে, তো সেল মেমব্রেন আছে, মানে যেটাকে বলা হয় কোষ পর্দা, কোষ পর্দা কি করে বাইরে লিকুইড আর ভেতরের লিকুইডকে আলাদা করে। তাহলে কোষ পর্দা এমন একটা কিছু দিয়ে তৈরি হতে পারে, হতে হবে যেটা লিকুইডে ডিসলভ করা যায়, তাই তো আমাদের বডি কি দিয়ে তৈরি, জল দিয়ে তৈরি, মানে কোষ পর্দা এমন একটা কিছু দিয়ে তৈরি হতে পারে হবে যেটা জলে ডিসলভ করে, সেটা কি ফ্যাট, তাহলে আমাদের যে লিকুইড মেমব্রেনটা সেটা ফ্যাট, তাহলে আমাদের ফ্যাটগুলো এটা করে লিপিড বাইন্ড হয়, কারণ দুই রকম ফ্যাট, এটা আবার বাইরের দিকটা এমন হতে হবে সে আবার জলের সঙ্গে থাকবে, তাই না, ওই জন্য এটা বলে বাইন্ড, মানে বাইরের দিকটা চার্জ থাকবে আর মাঝখানটা লিপিড। তাহলে দেখো কত ওয়াইজলি নেচার এই জিনিসটাকে তৈরি করেছে। তো এটাকে আমরা একটা আরসি সার্কিট হিসেবে কল্পনা করতে পারি মেমব্রেনটা, তোমরা যারা মানে ফিজিক্সের লোক তারা এটা বুঝতে পারবে, এটা একটা আরসি সার্কিট হিসেবে তুলনা করতে পারি, অথবা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে তুলনা করতে পারি। যেমন ধরো আমাদের বডি যে সেল সেগুলো কিন্তু খুব চালাক, চালাক ইন দ্য সেন্স যে তুমি বাইরে থেকে কোনো সাবস্টেন্স দিলে সাধারণত সেল কিন্তু সেটাকে নেয়, সে সবসময় চায় সেটাকে বের করেছে, তার মানে বডির একটা অ্যাকসেপ্টেন্স আছে। এবার প্রশ্ন হচ্ছে অ্যাকসেপ্টেন্সটা কি করে তৈরি হবে, তুমি একটা ধরো আমি বলি একটা কোষ, সে কি দেখতে পায়, তার চোখ নেই বা কোনো সেন্সরি অর্গান নেই, তাহলে সে কি করে বুঝবে আমার একটা কিছু এসছে যেটাকে আমাকে নিতে হবে বা হবে না, সেটা কিন্তু একটা কমপ্লেক্স আমি বলবো বায়োলজি আর বায়োফিজিক্স, যেটা সেটা একটা পয়েন্ট আছে। তো আমরা এবার দেখি যে ছোট থেকে বড় আমরা যখন যাচ্ছি কিভাবে আমার ফিজিক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার ধরো একটা হিউম্যান বিং, যার লেন্থ স্কেল হচ্ছে ধরো ইন টার্মস অফ মিটার। এবার আমরা সেটাকে ছোট করলাম, একটা ধরো অর্গান, একটা অর্গানিজম বা এটা ধরো আমাদের পৌষ্টিকতন্ত্র, ঠিক আছে, পৌষ্টিকতন্ত্রের একটা পার্ট কি, ধরো আমরা বললাম পাকস্থলী, পাকস্থলীর একটা ছোট পার্ট কি টিস্যু, টিস্যুর একটা ছোট পার্ট কি সেল, অর্গান, সেল কি দিয়ে তৈরি হচ্ছে না ম্যাক্রোমলিকিউল দিয়ে, ম্যাক্রোমলিকিউল মানে কি প্রোটিন, লিপিড, ফ্যাট, এগুলো ম্যাক্রোমলিকিউল, ম্যাক্রোমলিকিউল কি দিয়ে তৈরি হচ্ছে, মলিকিউল দিয়ে তৈরি হচ্ছে, ওকে, মলিকিউল কি দিয়ে তৈরি হচ্ছে, অ্যাটম দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এইভাবে আমি লেটস সে এইটা যে 1 মিটার, এটা হচ্ছে মাইক্রন অর্ডারে মানে 10⁻⁵ মিটার, এইটা হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডারে 10⁻⁻10 মিটার। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিজিক্স কাজ করে, যেমন আমি এই জিনিসটাকে দেখবো অ্যাটম কি দিয়ে গভর্ন হচ্ছে না ওয়েভ এন্ড কোয়ান্টাম মেকানিক্স,
তাহলে এখানে আমরা কাজ করতে সলিউশন ইকুয়েশন। নেক্সট যখন আমি আরেকটু বাড়লাম তখন আমার কি হলো, এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল কনফিডেন্স কাজ করবে, যেটা আমরা কভার করে বাই পজিশন অফ ফোর্স বাই ডিস্ট্রিবিউশন, এটা তোমরা পড়বে। নেক্সট যখন আমরা আরেকটু বড় হলো তখন ফেনোমেনোলজিক্যাল থার্মোডাইনামিক্স যেগুলো অ্যানাউন্স টাইম ইকুয়েশন বাই ধরনের কিছু দিয়ে পাওয়া। আরেকটু বড় অর্গানিজমে যখন তুমি আসবে তখন সেটা ইলেকট্রোডাইনামিক্স ম্যাক্সওয়েল ইকুয়েশন দিয়ে কভার করবে, যেটা পুরোপুরি ক্লাস। তাহলে দেখো একটা ট্রানজিশন হচ্ছে আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে ফিজিক্যাল মেকানিক্সে। এবং এই যে ট্রানজিশনটা, যে আমরা একটা প্রবাবিলিস্টিক জিনিস একটা স্ট্যাটিস্টিক্যাল জিনিসের আইসোলেট, একটা প্রবাবিলিস্টিক জিনিস এটা ডিটারমিনিস্টিক থেকে আমরা ট্রাভেল করছি, এটাই হচ্ছে আমাদের বিচারের সূত্রের বোঝা। কিভাবে আমরা এই ইকুয়েশনগুলো থেকে আস্তে আস্তে একটা মানে রিলেটিভিস্টিক, এটা এই ইকুয়েশনের পুরোটাই রিলেটিভিস্টিক। কারণ তুমি ওয়েভ ফাংশন দিয়ে কি করে জানো না, কিন্তু ওয়েভ ফাংশনের স্কয়ার থেকে তুমি একটা প্রবাবিলিটি পাও, ঠিক আছে? তার পুরো ব্যাপারটাই আনসার্টেন যে আছে কি নেই, অথচ এইগুলো কিন্তু পুরোটাই ডিটারমিনিস্টিক একটা ইকুয়েশন। তো আমাদের লেন্থ স্কেল কি রকম আমি দেখিয়েছি, আর আমাদের টাইম স্কেল গুলো কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। যেমন ধরো 10⁻12 সেকেন্ড, এবার টাইম ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা কতটা টাইম কনসিডার মানে ভাবতে পারো, মানে আমি বলছি যে বড় টাইম অনেক কিছু ভাবতে পারো, যে সেকেন্ডে কোনো প্রসেস সেকেন্ডে হয়। তো তোমাকে বললাম যে তুমি একটা খাবার ওকে আজকে লাঞ্চ করো, এই লাঞ্চটা পুরোটা ডাইজেস্ট হয়ে বেরিয়ে যেতে তোমার কতটা টাইম লাগে কি মনে হতে পারে? ওকে এটা অ্যাবসর্ব সব আওয়ার্স, রাইট? এতটা সময় লাগে। এবারে ধরো আমি তোমাকে বললাম যে তোমাকে কেউ একটা মানে তোমার দিকে একটা বল আসছে, তুমি এটাকে ধরলে, খুব জোরে কেউ একটা মেরেছে বল, তুমি সেটাকে ধরলে। তো এটা সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটলো, ওকে? এই যে সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটলো তার মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি, তুমি বলটাকে দেখতে পেয়েছো, তার একটা সিগন্যাল ব্রেনে গেছে, ব্রেন সেই সিগন্যালটাকে প্রসেস করেছে, করে তোমাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছে বলটা তোমাকে ধরতে হবে, সেই ইনস্ট্রাকশনটা তোমার মাসলে এসেছে, মাসল সেই জিনিসটাকে ধরেছে। তারপরে অলমোস্ট সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে এতগুলো ঘটনা কিন্তু ঘটে গেছে, ওকে? তার মানে 1 বা 2 সেকেন্ডের মধ্যে এতগুলো ঘটনা যদি ঘটে যায়, অনেকগুলো ঘটনাই যেগুলো মিলি সেকেন্ডে ঘটেছে, মিলি সেকেন্ড মানে 10⁻³ সেকেন্ড। অনেক ঘটনা আছে যেগুলো হয়তো মাইক্রো সেকেন্ডেও ঘটে থাকতে পারে। তারপরে দেখো তোমার বডির মধ্যে প্রচুর ঘটনা আছে যেগুলো খুব স্লো ঘটে, আর কিছু ঘটনা আছে যেগুলো খুব ফাস্ট ঘটে। তো সেই ঘটনাটা আমরা এখানে এরকম দেখাতে পারি যে বিভিন্ন রকম জিনিস হয় যেগুলো খুব স্লো হয়, যেমন মাছি বড় হয়, ছোট থেকে বড় হয়, in terms of some days, কিন্তু কিছু কিছু কাপলিং ধরো সেগুলো অর্ডার অফ সেকেন্ডসে হয়। তো এইভাবে বিভিন্ন রকম টাইম স্কেলে আমাদের ঘটনা ঘটতে পারে, বিভিন্ন রকম লেন্থ স্কেলে ঘটনা ঘটতে পারে। তো আমরা এই যে ঘটনাগুলো ঘটে এগুলোকে আমরা ক্লাসিক্যালি প্রথমে ট্রিট করি, তারপরে দেখবো যে অন্য কিছু এগুলোতে আছে। তো প্রথম যে ঘটনাটা মানুষ আবিষ্কার করে in terms of physics এর ব্রাউনিয়ান, এটা জানো তোমরা বহুদিন আগে প্রথম যখন মাইক্রোস্কোপ তৈরি তখন লোকে দেখেছিল কি ব্রাউনিয়ান মুভমেন্টটা কি জানিস না, কারণ কিছু বলে দিলে মানে ধরো পড়া গেলে জলের মধ্যে ছেড়ে দিয়েছেন, এবার সেগুলোকে যদি আলো দিয়ে তুমি ইয়ে করো তাহলে দেখতে পাচ্ছ। এবার বিজ্ঞানীরা দেখেছিল যে ওইগুলো কি করছে, বিভিন্ন রকম মোশন হচ্ছে, মানে ওরা একটা জায়গায় থেমে, ঠিক আছে? সেগুলো বিভিন্ন মানে এইভাবে ঘোরাফেরা করছে। তো বিজ্ঞানীরা প্রথমে ভাবলো যে এই যে ঘোরাফেরা করছে পোলেন গ্রেন মানে হচ্ছে তার মধ্যে লাইফ আছে, ওই জন্য সেগুলো ঘোরাফেরা করছে। তারপরে এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে শুধু পোলেন গ্রেন না, ওটা কোনো বড় কোনো ডেড অবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু সেগুলো এরকম ঘোরাফেরা করে। তাহলে বোঝা গেল যে এটা এই যে ব্রাউনিয়ান মোশনটা এটা কিন্তু লাইফের জন্য ঘটছে, এটা ঘটছে অন্য কিছুর জন্য। এবং লোকে এগুলোকে ট্রেস করতে পারছে কিভাবে পথগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এটা কি জায়গায় ঘটছে, না জলের মধ্যে ঘটছে। তো জলের মধ্যে কতগুলো পার্টিকেল আছে, যে পার্টিকেলগুলো এভাবে ঘুরে বেড়াচ্ছে। এবার প্রশ্ন আসলে তার মানে কি হচ্ছে, জল ধাক্কা মারছে, জিনিসগুলো সরে যাচ্ছে, ওকে? এরকম এই সময় দুটো কোশ্চেন, দুটো ডাউট ফার্স্ট হচ্ছে যখন তো অত্যন্ত ছোট
সেই তুলনায় পার্টিকেলগুলো অনেক বড়। তাহলে যে মোমেন্টাম ট্রান্সফার জল করবে সেই মোমেন্টাম ট্রান্সফারটা খুবই কম কম্পেয়ার টু ওর যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানে জলের মলিকিউলগুলো খুব জোরে ঘুরে বেড়াচ্ছে। ওকে, তাদের মুভমেন্ট খুব ফাস্ট। তার মানে তারা অলমোস্ট 12 কলিশনস করছে পার সেকেন্ড। এতগুলো কলিশন হওয়া হয়। আর আমার চোখ দেখতে পায় কেবলমাত্র 30%, মানে 30টা ফ্রেম দেখতে পাই পার সেকেন্ড। তার মানে এটা যদি সত্যি জল মারা হতো তাহলে কিন্তু আমরা দেখতেই পেতাম, কারণ আমরা এটা প্রচন্ড ফাস্ট একটা প্রসেস, আমার চোখ রিজলভ করতে পারে। তাই এই দুটো ডাউট আমাদের মধ্যে এলো, যে মানে বিজ্ঞানের মধ্যে সেই সময় এলো যে এইটা তাহলে কেন হচ্ছে, ঘটনাটা এক্সপেরিমেন্টালি হচ্ছে না, কিভাবে এক্সপেরিমেন্ট। তো সেই সময় একটা কনসেপ্ট এলো, যে কনসেপ্টটাকে বলা হলো র্যান্ডম ওয়াক। র্যান্ডম ওয়াক মানে কি, মানে ধরো এই লোকটি চূড়ান্ত মত অবস্থায় হাঁটছে, তার মানে কি সে হাঁটার কোন স্টেপটা নেবে তার কোনো দিশা নেই, সে যে কোনো দিকে যে কোনো দিশা নিতে পারে। ঠিক আছে, তাহলে কি ভাবতে পারো যে ও অ্যাকচুয়ালি 1 ঘন্টা পরে দেখো তোমার মনে হবে একই জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ ও প্রবাবিলিটি হচ্ছে যে কোনো মানে সব দিকে সমান যাবে গিয়ে একই জায়গায় দাঁড়িয়ে, তাই এটা হওয়া উচিত। কিন্তু ঘটনাটা দেখা গেছে এক্সপেরিমেন্টে যে তুমি যদি সত্যি 1 ঘন্টা পরে দেখো ও খানিকটা ডিসটেন্স কম। ঠিক আছে, তার মানে এই র্যান্ডম ওয়াক যদি কেউ করে, র্যান্ডম ওয়াক মানে যে স্টেপটা এখন নিচ্ছে সেই স্টেপটা আগের স্টেপের সঙ্গে কোনো একটা রিলেশন, তার মানে তার কাছে কোনো ইনফরমেশন নেই যে এই স্টেপটা কিভাবে নিবে। ওকে, এটা হচ্ছে র্যান্ডম, যেটা কোনো র্যান্ডম নাম্বার জেনারেশন। র্যান্ডম নাম্বার জেনারেশন মানে যে নাম্বারটা জেনারেট হচ্ছে তার সঙ্গে আগে যে নাম্বারগুলো জেনারেট হয়েছে তার সঙ্গে কোনো সম্পর্ক, এটা কি র্যান্ডম নাম্বার। র্যান্ডম ওয়াক হবে। তো এই র্যান্ডম ওয়াকে দেখা গেল যে একটা বলা হলো মিন স্কয়ার ডিসপ্লেস, সেটাকে এরকম ভাবে একটা আকার দেওয়া হলো, মানে এক্স এরটা কি খুব ছোট একটা স্টেপ, আর তার মিন স্কয়ার যদি তার স্কয়ারে যদি মিন নেওয়া হয় সেটা দেখা গেল 2t, যেখানে t হচ্ছে একটা কনস্ট্যান্ট ইনটু -t, এইভাবে পাওয়া যায়। এই ইকুয়েশনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ঠিক আছে, কারণ হচ্ছে t এমন একটা কিছুকে রিলেট করে যেটা দেখো এটা একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় ডিফিউশন কনস্ট্যান্ট। ওকে, এটা কি এই হচ্ছে ছোট স্টেপ, আর ডেল্টা টিটা কি ছোট টাইম। ওকে, তার মানে আমি প্রথমেই কি বলেছিলাম আমাদের কাছে দুটো জিনিস খুব মানে সেটা যে টাইম গুলো অত্যন্ত ফাস্ট, তার মানে এই ডেল্টা টি যে টাইমটা স্টেপ গুলো অত্যন্ত ফাস্ট, আর এই এল যে স্টেপ মানে প্রত্যেকটা স্টেপ সেটা খুব ছোট। এই ইকুয়েশনটা একটা খুব দরকারি ইকুয়েশন ছিল, কিন্তু সেই সময় আমার কাছে কোনটা এই যে মলিকুলার স্কেল সেটা কত, সেই সময় জানা ছিল মলিকুলার স্কেলটা কত, এবং এই যে ডেল্টা টি মানে প্রত্যেকটা স্টেপে যে কত টাইম লাগছে, এই দুটো দিক আমি এক্সপেরিমেন্টালি ডিটাকে বোঝাতে চাই। ওকে, কিন্তু সেই সময় এমন কোনো এক্সপেরিমেন্ট নেই, আমি বলছি 1900 সালে, যেখানে আমি যে কোনো একটাকে মেজার করতে পারি, আইদার এইকে মেজার করতে পারি অথবা ডেল্টাকে মেজার করতে পারি। তো এই সময় এইটা নিয়ে কিন্তু একজন ভাবলেন, তিনি সেই সময় একটু আগের টপিকের কথাও ভাবছিলেন যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এটা আইনস্টাইন সেই সময় ভাবলেন। 1905 সালে ওনার যে ইকুয়েশন গুলো মানে যে পেপারগুলো আছে তার মধ্যে একটা কিন্তু উনি ব্রাউনিয়ান মোশনকে ডিসক্রাইব করেন। তার মানে আইনস্টাইনের যেটা দেখো যে সেই সময় লোকে কিন্তু এটা নিয়ে খুব একটা ভাবতে ছিলেন না, যে সেই সময় লোকে অ্যাক্রোস্টিক মডেল দিচ্ছে এটা সেটা অনেক কিছু দিচ্ছে, কিন্তু আইনস্টাইন এটাকে ভাবলেন এবং ভেবে উনি যেটা দেখলেন যে এইগুলোকে এই দুটো আননোনকে আমি কি কোনোভাবে কোনো জিনিসকে মেলাতে পারি যাতে আমি এক্সপেরিমেন্টালি কোনো একটা জিনিস মেলাতে পারি। তাহলে সেই সময় দাঁড়িয়ে আমার কাছে আননোন নাম্বার অফ পার্টিকেলস, তার মানে k, অ্যাভোগাড্রো নাম্বার আমার জানা নেই, ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বার অফ কোনটাই আমার কাছে জানা নেই। ওকে, তো
তো সেই সময় উনি করলেন কি, উনি দেখলেন যে স্টোকস একটা ফর্মুলা দিয়েছে যেটা ড্রিফট ভেলোসিটি, মানে ধরো তুমি একটা, তোমরা কখনো যদি ভিসকোসিটি এক্সপেরিমেন্ট করে থাকো, দেখবে যে একটা বড় সিলিন্ডারের মধ্যে যদি একটা পার্টিকেলকে ফেলে দাও, সে একটা সময় একটা কনস্ট্যান্ট ভেলোসিটি রিচ করবে, তাকে বলে ড্রিফট। সেই ড্রিফট ভেলোসিটিটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তার মানে যে যে সলিউশনটার মধ্যে বা যে লিকুইডের মধ্যে পড়ছে তার ভিসকোসিটি কোএফিসিয়েন্টের উপর ডিপেন্ড। উনি এই দুটোকে মিলিয়ে একটা সূত্রকারী ইকুয়েশন দিয়েছেন যেটাকে বলা হয় আইনস্টাইন ইকুয়েশন। এই ইকুয়েশনে কিন্তু থিটা এক্সপেরিমেন্টালি মেজার করা যায়, থিটাটা এক্সপেরিমেন্টালি মেজার করা যায়, টেম্পারেচার এক্সপেরিমেন্টালি মেজার করা যায়, এবং এটা একটা প্রিসাইজ আইডিয়া দিল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ। মানে প্রথম পার্ট এটা হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। এখন আমাদের বায়োলজিক্যাল যে কোনো প্রসেসেস যেগুলো আছে, সেই প্রসেসগুলো কিন্তু মূলত এই ডিফিউশন সাইকেল ডিফিউশন দিয়ে আমরা সলভ করতে পারি। এই যে বললাম না যে আমরা যে ইনফরমেশন আমরা পেলাম যে আমাকে একটা বল ধরতে হবে, এই যে ইনফরমেশন গুলো পাস হয় এবং যায়, সেটা অনেক কিছুই সাম এক্সটেন্ট ডিফিউশন ফর্ম। কিন্তু ডিফিউশন একটা লিমিট আছে। অ্যাকচুয়ালি ডিফিউশন খুব বেশি হতে পারে না, এটা মানে তুমি যে সলভেন্টের মধ্যে আছো তার উপর ডিপেন্ড করবে যে মানে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে। তো এইটা হচ্ছে একটা দিক যেটা ক্লাসিক্যালি বলে যে আমার বায়োলজি কিভাবে ডিটারমাইন হবে। এছাড়াও অনেক রকম ইকুয়েশন আছে, যেমন ধরো তোমরা পরে হয়তো পড়বে যে একটা ইলেকট্রিক ফিল্ড করে তৈরি হয়, আমাদের বডিতে প্রচুর আয়ন আছে, সেই আয়নগুলো কিভাবে ট্রান্সপোর্ট হবে সেটার উপর ডিপেন্ড করে। তো এই আমি খুব তাড়াতাড়ি আরেকটা জিনিসে যাব, সেটা হচ্ছে এটা ছিল মোর ওয়ান ক্লাসিক্যাল, মানে আমাদের যে বায়োলজি কিভাবে ক্লাসিক্যাল মেকানিক্স ক্লাসিক্যাল ফিজিক্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবারে আমাদের যে সমস্ত শক্তি তার উৎসকে না সান। ওকে, তাহলে সূর্য থেকে আমাদের এখানে কি আসে? পার্টিকেল তো আসে না, কি আসে? ফোটন। তাহলে ফোটনের মাধ্যমে আমরা সমস্ত শক্তিটা অ্যাকোয়ার করছি, ঠিক আছে? অথচ আমাদের জগতে যা কিছু তৈরি হচ্ছে সেগুলো কাইন্ড অফ পার্টিকেল, মানে ওই শক্তিটা কারণে কোথাও একটা ফোটন থেকে এনার্জিটা নিয়ে পার্টিকেল একে কনভার্ট করে। ওকে, তাই আমাদের পৃথিবীতে আমরা জানি যে আমাদের চারটে ফান্ডামেন্টাল আছে, ফোর্সেস আছে, স্ট্রং ফোর্স, গ্র্যাভিটি আর উইক ফোর্স। তো স্ট্রং ফোর্স, উইক ফোর্স এটা দিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, অ্যাটলিস্ট বায়োলজিতে আমরা একটু জানি যে এই যে রেডিয়েশনটা আছে তার জন্য অনুযায়ী, ঠিক আছে? গ্র্যাভিটেশন বায়োলজিতে খুব একটা মাথা ব্যথা নেই, তার কারণ হচ্ছে আমরা যদিও আমরা উই হ্যাভ বিন মানে আমরা ইভলভ হয়েছি থ্রু গ্র্যাভিটি, কিন্তু আমার মনে হয় না গ্র্যাভিটি নিয়ে আমরা আলোচনা করার দরকার আছে। আমরা আলোচনা করব ইলেকট্রোম্যাগনেটিক। ওকে, তো সূর্য থেকে সূর্য রশ্মি আসে, সূর্য রশ্মির একটা বড় পার্ট আসলে ভিজিবল রিজিয়নে থাকে, এছাড়াও একটা কম পার্ট এই ইনফ্রারেড বা ওই জায়গায় থাকে। কিন্তু মূলত যে এদিকটা ধরো ইরেডিয়েন্স যদি শুরু করো, তাহলে সেটা সবচেয়ে বেশি আসে ইউভিএ ভিজিবিলিটি। তাহলে নেচারকে কি করতে হবে? নেচারকে এটাকে ক্যাপচার করতে হবে, এই ফটোটা ক্যাপচার করে কি করতে হবে? সেটাকে আমাদের রোজকার কাজে লাগাতে হবে। তাহলে কিভাবে জিনিসটা জানবে? সানরেজ থেকে ফোটন আসবে, সেই ফোটনটাকে কেউ একটা গ্রাস করবে, সেটা কে করবে? প্ল্যান্ট। কিভাবে? ফটোসিনথেসিসের মাধ্যমে, ঠিক আছে? তাহলে ফটোসিনথেসিস করে সে কি করবে? সুগার তৈরি করবে, সেই সুগারটা বডি ইনটেক করবে, বডি সেই সুগার থেকে এনার্জি রিলিজ করবে। তাহলে যখন আমরা ফোটনটাকে এটাকে কোথাও কবজা করব, সেই কবজাটা করতে গিয়ে ফটোসিনথেসিস। তো ফটোসিনথেসিস যেভাবে হয় সেটা হচ্ছে যে তোমরা জানো যে কার্বন ডাই অক্সাইড ওরা লাইট সেন্সিটিভ করে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এবারে ফটোসিনথেসিসে কিন্তু অনেকগুলো পর্যায় আছে। ফটোসিনথেসিস একটা বড় প্রসেস যেখানে টেকনোমেটাস 40-50 সেকেন্ডের যেটা ঘটনা ঘটে, এই টাইমটাকে বলা হয় ফেমটোসেকেন্ড বা তার থেকে কম। এই সময়ের ভিতরে ঘটনা ঘটে
সেই ঘটনাটা আসলে ইম্পর্টেন্ট ঘটনা, যে সময়টায় আমাদের কোনটা হলো, মানে এই যে লাইটের যে কোয়ান্টাম সেটাকে আমরা বা ফোটনটাকে আমাকে অ্যাবসর্ব করতে, ওকে। তারপরে প্রসেসটা হচ্ছে মানে বায়োকেমিস্ট্রি আর বায়োলজি, যে কিভাবে সেই এনার্জিটা ট্রান্সফার হয়। কিন্তু প্রথম যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে লাইটের যে কোয়ান্টামটা সেটাকে আমাকে অ্যাবসর্ব করতে, ওকে। সেটা কে, তোমরা এই জিনিসটা হয়তো পড়েছো যে পার্টিকেলের বক্স, যারা প্রথম মানে পিএসসি কে পড়ছো, ফিজিক্স পড়ছো, তারা হচ্ছে পার্টিকেলের বক্স এই প্রবলেমটা পড়েছো, যেটা ইনফাইনাইট পোটেনশিয়ালের মধ্যে যদি একটা পার্টিকেলকে রাখা হয় বা ইলেকট্রনকে রাখা হয়, সেই জিনিসটা স্টেট তৈরি করে, ওকে। তো এই স্টেটগুলো এরকম একটা এনার্জি থাকে, তার এনার্জি সে অ্যাবসর্ব করতে পারে, এবং এই যে এনার্জি গ্যাপটা সেটা কত হবে সেটা ডিপেন্ড করবে এই যে এই মানে লেন্থ অফ দা বক্সের, ওকে। তাহলে বিভিন্ন রকম বক্স মানে এই ভ্যালুকে ভ্যারি করিয়ে তুমি এই ওয়েভলেন্থটা ল্যাম্বডাটাকে ভ্যারি করাতে পারো, এবং তুমি দেখো যে তোমার দরকার সানরাইজ হচ্ছে এরকম রেঞ্জে আসে, তাহলে তোমার এই ভ্যালুটা এরকম একটা কিছু হতে হবে যাতে তুমি এটাকে অ্যাবজর্ব করতে, ওকে। এই হচ্ছে নাম্বার অফ অ্যাটমস, এটা জেনারেলি থাকে। নেচার কি করলো, নেচার কিছু অদ্ভুত মলিকিউল তৈরি করলো, সেটা হচ্ছে এইগুলো কিন্তু কিছুই না, এগুলো একটা ক্লোরোফিলের মধ্যে যে আনকনজুগেটেড মলিকিউল বা ট্রিটমেন্ট গুলো। দেখো এই ট্রিটমেন্ট গুলো, এই যে এই জিনিসটা দেখছো না, এটা তোমাদের মানে কনজুগেটেড ডবল বন্ড। এই কনজুগেটেড ডবল বন্ডটা কিন্তু একদম এক্স্যাক্টলি সিমিলার টু পার্টিকেলের বক্স, এবং এই যে মলিকিউলগুলো, এটা তুমি দেখো যে এই ক্লোরোফিল মানে ক্লোরোফিলের যে ক্লোরোফিল বলে যে মলিকিউলটা, বিটা ক্যারোটিন বলে যে মলিকিউলটা, এটা কিন্তু সবাই এই রিজিয়নের মধ্যে, এবং এদের এই আনকনজুগেশনটা ওই কনজুগেশন মানে 20টা 22টা এই রেঞ্জে হয়, যার ফলে অদ্ভুতভাবে ওরা কিন্তু ঠিক এই সানলাইটটাকে মানে এই যে রেডিয়েশনটাকে কিন্তু অ্যাবসর্ব করে, এবং তাদের যে অ্যাবসর্পশন স্পেক্ট্রা দেখো এটা করে ভালো আসছে না, অ্যাবসর্পশন স্পেক্ট্রা দেখে তুমি দেখবে এক্স্যাক্টলি নেচার এইভাবেই জিনিসটাকে তৈরি করেছে যাতে ওরা এই লাইটটাকে অ্যাবসর্ব করে। তাহলে দেখো ক্লোরোফিল মানে প্ল্যান্টের মধ্যে ক্লোরোফিল এই পিগমেন্ট মলিকিউলগুলো এগুলো লাইটটাকে অ্যাবসর্ব করে, লাইটটাকে অ্যাবসর্ব করে কি করলো, এই ফোটনটাকে এক্সাইটেড, এটা এক্সাইটেড স্টেটে আমরা ফোটনকে নিয়ে গেছি, ফোটনটাকে যে আমরা কাজে লাগাবো ধরে কি হবে, ফোটন কি করতে পারে, হিটের মাধ্যমে রেডিয়েট করতে পারে, আর কোনো কাজে লাগবে না, মানে যদি এটা জাস্ট বেরিয়ে যায় হিটের মাধ্যমে, দিস ইজ দ্য নো ইউজ। তো কি করতে পারে, লাইটের মাধ্যমে হচ্ছে ছেড়ে দিতে পারে, তাহলেও এটা নষ্ট, কারণ ওই মলিকিউলটা ও গ্রাউন্ড স্টেটে চলে যাচ্ছে, আর কোনো কাজে লাগে না। যেটা কাজে লাগে সেটা হচ্ছে ও যখন পাশে কোন একটা ইলেকট্রন অ্যাকসেপ্টর বা ডোনার থাকে যাকে ফোটনটা ও ট্রান্সফার করতে পারে, এবং তার মাধ্যমে এই এক্সাইটেড স্টেটে গেছে না, ও একটা ইলেকট্রন ট্রান্সফার করে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্টর থেকে ইলেকট্রন ট্রান্সফার করে তাকে একটা অক্সিডাইজড ক্লোরোফিল তৈরি করে। তাহলে এই যে কনভার্সনটা ফোটন ইলেকট্রনে কনভার্ট করে, ফোটন এনার্জিটা নিয়ে সে একটা এক্সাইটেড স্টেটে গেল, কি একটা ইলেকট্রন তৈরি করবে, এইটাই হচ্ছে আমাদের জীবনের মূল, মানে আমাদের যে সমস্ত মানে শক্তি বা যে শক্তিটা আমরা আলো থেকে তার মূলে কিন্তু এই কোয়ান্টাম মেকানিক্যাল ট্রানজিশন হচ্ছে। এবং শুধু তাই নয়, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টানেলিং। তোমরা হয়তো পড়েছো কোয়ান্টাম মেকানিক্স যে টানেলিং করে একটা জিনিস, যে যেখানে তোমার মানে তুমি এক্সপেক্টেড নয় যে তুমি একটা ইলেকট্রিক্যাল ওয়েভ সন্ধান পাবে, কিন্তু এখানেও কিন্তু টানেলিং হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলো পিগমেন্ট আছে, যে পিগমেন্টগুলোর মধ্যে কোনো ফিজিক্যাল ফিজিক্যাল কোনো ইন্টারাকশন নেই, অথচ আমি দেখতে পাচ্ছি সেখানে ইলেকট্রন ট্রান্সফার, এবং দ্যাটস তার মানে যে জিনিসগুলো তোমরা কোয়ান্টাম মেকানিক্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো, তার কিন্তু এটা একটা কমপ্লিট ডেসক্রিপশন অফ হোয়াট ইউ আর লার্নিং ইন ইউর ফার্স্ট ইয়ার। ঠিক একইভাবে ভিশন মানে আমরা যেভাবে মানে ওটা ছিল কি না, আমরা শক্তিটাকে তৈরি করি, ফোটনটাকে এবার আমরা কাজেও লাগাচ্ছি, কিসে কাজে লাগাচ্ছি, ইনফরমেশন।
তারপরে ওখানে কি ছিল, ফোটনটা কি, যে এরকম ফোটন আসছে সেটা ফোটনটা অ্যাটাক হচ্ছে। এবারে ভিশনের ক্ষেত্রে কি করছে, আমরা ফোটনটাকে চিনছি। চিনছি মানে কি, মানে কি রঙের ফোটন আসছে বা কি ওয়েভলেন্থের ফোটন আসছে সেটা কিন্তু আমি চিনছি, কারণ আমি জিনিসটাকে দেখতে পাচ্ছি, আমি জানি তার রং লাল বা নীল বা অন্য কোনো রং। তার মানে এই ফোটনের আগেরটা ছিল জাস্ট ফোটন আসছে, আমি এটাকে ট্রান্সফার করছি এনার্জি। ভিশনের ক্ষেত্রে আমরা ওই ফোটনটাকে আইডেন্টিফাই করছি, তার মানে আমার কাছে ইনফরমেশন তৈরি হচ্ছে যে কিভাবে সেটা আসে। এটা একটা একটু কমপ্লেক্স প্রসেস, যেখানে অনেক কিছু ইনভলভ থাকে। যেমন আমি খুব মানে এটা আমি অ্যাকচুয়ালি বলবো না, এটা খুবই একটা ডিটেইলস প্রসেস। যেমন এইখানে একটা চোখ কিভাবে সেটা কাজ করে, তাহলে একটা লেন্স থাকে। আচ্ছা, লেন্স মানে আমরা কি জানি, কাঁচের তৈরি জিনিস, তাই তো? কিন্তু আমাদের বডিতে তো কোনো কাঁচের তৈরি জিনিস নেই। তাহলে লেন্সের লেন্সটা এক ধরনের প্রোটিন, এটা অত্যন্ত কনডেন্স। তাহলে ভাবো নেচার এমন ভাবে একটা প্রোটিনকে কনডেন্স করেছে যে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সো নেচার ইজ এক্সট্রিমলি ওয়াইজ। মানে নেচার এমন কিছু তৈরি করে যেটা আমাদের পক্ষে ডিজাইন নেই। মানে ইনফ্যাক্ট তুমি যদি দেখো অনেক আগে যেটা মনে করা হতো জেনেটিক ইনফরমেশন, অনেক জেনেটিক ইনফরমেশন মনে করা হতো রিটার্ন নেই। আমরা রিটার্নটাই মনে করি কারণ আমরা এক্স্যাক্টলি ফাংশন জানি। মানে অনেক সময় এই ঘটনাগুলো ঘটে যে আমরা দেখি যে আমরা এক্সপ্লেইন করতে পারছি না, দিয়ে সেটাকে ছেড়ে দিই, মানে এটা আমাদের এটা, বাট ইটস নট যে এটা আমাদের ফল্ট, আমাদের রিচ নয়, আমরা জানি না যে সেটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি। তার মানে এটা নয় যে সেটা আনএক্সপ্লেইন। নিজেদের মধ্যে এই কনফিডেন্স রাখবেন যে এভরিথিং ইজ এক্সপ্লেইনেবল if you know the exact laws and you can choose. ঠিক আছে, তখন ধরো একটা জিনিস আমরা শিখে গেছে, বিজ্ঞানীদের মধ্যে একটা জিনিস থাকে, তারা ফেলিওর কখনো রিপোর্ট করে না। তখন ধরো একটা মলিকিউল যারা যারা সিনথেসিস করছে, একটা মলিকিউল তৈরি হলো, সেটাকে রিপোর্ট করলো, কিন্তু একটা ফেলিওর রিপোর্ট করলো। রিপোর্ট মানে ফেলিওরটাও ইজ অলসো এ সায়েন্স, বিকজ তুমি এই জিনিসগুলো করেছো কিন্তু এটা কাজ করে না। দ্যাট ইজ অলসো এ সায়েন্স, বিকজ এই জিনিসগুলো করলে কাজ করেনি, তার মানে এর পেছনে একটা কারণ আছে। সেই কারণটা আমরা খুঁজে বের করছি না, বের করতে পারছি না, দ্যাটস আওয়ার ফল্ট, কিন্তু দ্যাট অলসো ইজ মিনিং। তো সেটা ডিফারেন্ট, বাট যেটা হয় সেটা হচ্ছে লেন্স থেকে এটাকে কিছু অপটিক্যাল নার্ভ থাকে, এবং সামথিং ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন রকমের আয়ন আছে, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, তোমরা শুনবে। আর কিছু থাকে যেগুলো হয়তো তোমরা বায়োলজিতে একটু পড়েছো, ট্রেস এলিমেন্ট পড়েছিলে, কিছুটা ম্যাঙ্গানিজ থাকে, কিছুটা কপার থাকে, কিছুটা জিঙ্ক থাকে, ঠিক আছে? কিন্তু কপার, একটা কপার অ্যাটম আমাদের সমস্ত কাজের জন্য, আমরা যা কিছু করতে পারি তার জন্য একটা কপার অ্যাটম আছে। তো এবার তুমি ভাবো যে নেচার কত ওয়াইজলি একটা কপার অ্যাটমকে চুজ করেছে টু ডু এ ইলেকট্রন, ওকে, ওর ইলেকট্রন মানে এটা মানে অক্সিডেশন করে বাট দ্যাটস অলটোগেদার ডিফারেন্ট। সো আমি এই প্রসেসগুলোতে যাচ্ছি না। তো রেটিনার মধ্যে বিভিন্ন ভাবে সিগন্যাল ট্রানজাকশন হয়, যেখানে দেখো একটা ক্যালসিয়াম, সোডিয়াম এগুলো ধরনের আয়নস আর ইনভলভ। আরেকটা জিনিস ছোট্ট জিনিস বলে শেষ করতে, যেটা হচ্ছে মিরাকল অফ সায়েন্স। এই যে প্রজাপতিটা দেখছো, এই প্রজাপতিটা নীল নয়, তাই তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা পিগমেন্টের জন্য নীল নয়। খুব গভীরভাবে দেখলে দেখা যাবে এগুলো অ্যাকচুয়ালি রেড। মানে এটা কিন্তু তোমরা হয়তো বলোনি, সেটা হচ্ছে যে মানে তোমার কাছে এটা কি দেখে তো সাদা লাইট ভিডিও থেকে যায়, ওকে? ঠিক একইভাবে রেটিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে লাইট পড়লে সেটা বিভিন্ন রকম রঙে উঠে যাচ্ছে, ঠিক আছে? এই প্রজাপতিগুলো যে স্কেলগুলো মানে মাসগুলো যদি তুমি দেখো, প্রত্যেকটার মধ্যে একটা সুন্দর রেটিং আছে, এবং এই রেটিং গুলো এমন ভাবে তৈরি যে এবার তোমরা নিশ্চয়ই পড়বে এটা যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, সেগুলো ডিপেন্ড করে ওয়েভলেন্থের উপর, রেটিং এর উপর। তো রেটিং এবং ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে এত সুন্দর একটা কনস্ট্রাকটিভ ওয়েভলেন্থ মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় যে এই প্রজাপতিটা বিভিন্ন রঙের। অনেক প্রাণী তোমরা দেখবে যে রং চেঞ্জ করতে পারে, ঠিক আছে? সেটা পিগমেন্টের ক্ষেত্রে হতে পারে, একইভাবে অনেক সময় রেটিং চেঞ্জ করে কিন্তু তারা রংটা চেঞ্জ করে। তাহলে নেচার কিন্তু খুব ওয়াইজলি ডিজাইন করে, এবং এই যে প্রত্যেকটা জিনিসের পেছনে ফিজিক্যাল লস ভীষণভাবে রয়েছে, ক্লাসিক্যালিও রয়েছে এবং কোয়ান্টাম রয়েছে। আমাদেরকে আমরা যত পড়ছি, তুমি যদি আজ থেকে
30-40 বছর আগে কোনো বায়োফিজিক্স বা বায়োকেমিস্ট্রি বই দেখতে এরকম অনেক কিছুই ওয়াজ আনএক্সপেক্টেড, মানে আমরা এক্সপ্লেন করতে পারছি। এবার বিভিন্ন ধরনের টেকনিক ডেভেলপ হচ্ছে। আমরা একটা সময় ছিল যে আমরা টাইম বলতে বুঝতাম সেকেন্ড, তারপরে আরেকটু বিজ্ঞান উন্নত হলো মিলি সেকেন্ড, তারপরে মাইক্রো সেকেন্ড, তারপরে ন্যানো সেকেন্ড, ন্যানো সেকেন্ডে একটা বড় ভূমিকা ছিল বিভিন্ন রকম, তারপরে পিকো সেকেন্ড, ফেমটো সেকেন্ড, আর ইদানিং অ্যাটো সেকেন্ড। তাহলে দেখো আমাদের টেকনোলজি যত উন্নত হচ্ছে তত বেশি করে কিন্তু আমরা এই যে টাইম স্কেলগুলো আমরা ধরতে পারছি। এই যে মাইক্রোস্কোপির প্রচন্ড উন্নতি হয়েছে, যার ফলে আমরা অত্যন্ত গভীরে গিয়ে অ্যাটমিক লেভেলে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হয়েছে, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি হয়েছে। তাহলে এই উন্নতিগুলো ঘটছে, এই উন্নতিগুলোর মধ্যে কিন্তু আমরা আরো বেশি করে মলিকুলার লেভেলে গিয়ে বায়োলজিটাকে বুঝতে পারছি। তার মানে আমাদের ফার্স্ট ফিউ ডেকেজে আমরা কিন্তু একটা রিভলিউশন দেখেছি যে ফিজিক্যাল টেকনিক গুলো বিভিন্ন রকম উন্নতি হয়েছে, এবং এই ফিজিক্যাল টেকনিকের উন্নতি কিন্তু আমাদের কাছে একটা নতুন চ্যালেঞ্জ এনে দিয়েছে যে আমরা বায়োলজিটাকে একটু উন্নত করেছি। বায়োলজিতে কিন্তু এখনো প্রচুর জিনিস আছে যেগুলো আনএক্সপ্লেইনড বা আমরা জানি না কেন সেটা। যেমন ধরো জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমার একটা সেল একটা কোষ, সেই কোষটা কি করবে না একটা সোডিয়ামকে ঢুকতে দেবে, কিন্তু একটা পটাশিয়ামকে ঢুকতে দেবে। এবার তুমি বলো সেলটা জানে না যে ওটা সোডিয়াম না পটাশিয়াম, ও গায়ে নাম লেখে কি আছে জাস্ট একটা আর কিছু, তাহলে সেই কি করে বুঝছে যে আমি সোডিয়ামকে ঢুকতে দেবো? তো এই রকম ভাবে এই ফিজিক্স গুলো কিন্তু অত্যন্ত রিচ ফিজিক্স, এগুলোকে আমাদের আরো বেশি করে বুঝতে হবে। এগুলো বুঝতে গেলে এই নতুন টেকনিক গুলো এসেছে, এগুলো কিন্তু আমাদের কাছে নতুন রকমের রেসপন্সিবিলিটি নিয়ে এসেছে যে আমরা আরো বেশি করে ফিজিক্স শিখি, আরো বেশি করে কেমিস্ট্রি শিখি, এবং সেইগুলো শিখে আমরা বায়োলজিটাকে আরো গভীরভাবে আশা করি তোমাদের মধ্যে কেউ মানে ফিজিক্স এবং কেমিস্ট্রি সাধারণত বায়োলজি পড়তে চায় না। আমিও বাই ট্রেনিং ফিজিক্যাল কেমিস্ট, কিন্তু আমার এই যে ঘটনাগুলো মানে এই যে বায়োলজিক্যাল ফিনোমেনা এগুলো এক্সট্রিমলি ইন্টারেস্টিং। কোয়ান্টাম ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং, ইট অলসো মেইন আপ অ্যাস্ট্রোফিজিক্স, গ্র্যাভিটেশন সবগুলোই ইন্টারেস্টিং, কিন্তু আসলে বায়োফিজিক্স কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। তোমাদের মধ্যে কেউ যদি মানে বায়োফিজিক্সে ইন্টারেস্টেড হন তাহলে মনে হবে যে আমার কিছুটা হলেও থ্যাংক ইউ। Hello. Everybody move on to the next lecture. Let me invite our colleague to present the memento to our বলি